আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আপনারা অবশ্যই ভালো আছেন। আপনাদের জন্য আর একটা নতুন ভিডিওতে স্বাগত। আমি আজ অনেক দিন যাবৎ দেশে আছি। এখন দেশ থেকে আমি আরেকটা দেশে সফর করার চেষ্টা করতেছি এবং আমার পাশের দেশ আমি ভারতে যাচ্ছি। সেই হিসাবে আপনাদেরকে অবশ্যই ভিডিওতে কিছু অদৃশ্য আছে যা আপনাদেরকে দেখানো অবশ্যই প্রয়োজন। সেই হিসাবে একটা ভিডিও আপনাদের জন্য ধারণ করেছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আমি আখাউড়ায় বর্ডার পাস হয়ে আমি চলে গেলাম আগরতলা। আমি এয়ারপোর্ট থেকে ফ্লাইট করে আমি দিল্লি যাচ্ছি। দিল্লির উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি। এখন যে বিমানটা উঠতেছে এখন আমি দিল্লির উদ্দেশ্যে বিমানটা যাচ্ছে। অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন এবং সহি সালামত যেন আমি পৌঁছতে পারি এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই প্লেন ওড়ার সাথে সাথে আমি অনেকটাই নিজের আনন্দ খুশি ধরে রাখতে পারলাম। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করতেছি এবং এই পৃথিবীর সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করতেছি। একটু ঘোরার জন্য আমি একটা হসপিটাল অ্যাডমিট হওয়ার জন্য ডাক্তার দেখানোর জন্য আমি দিল্লি যাচ্ছি। তো সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর এই উপরে ওঠার পরে যখন প্লেন উপরে ওঠার পরে মেঘাচ্ছন্নগুলো দেখার পর আমার কাছে অনেকটা ভালো লেগেছে এবং কিন্তু এই দিন দুপুরবেলায় এরকম সৌন্দর্য আমি খুবই কম দেখেছি। এবং আমাদের এই ইন্ডিয়াতে বা ভারতে যাওয়ার পরে যখন ফ্লাইট উঠছে দেখেন কি সুন্দর সবুজে ঘেরা এক দেশ, পাশের দেশ আমাদের ইন্ডিয়া, খুবই সৌন্দর্য দেশ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পৃথিবীটা এত সুন্দরভাবে সাজিয়েছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ দিতে পারবো না। সবাই অবশ্যই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে খুব সুন্দরভাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সুন্দর কিছু উপভোগ করার জন্য। যাক, আমি চলে যাচ্ছি দিল্লিতে। যখন বিমান চলতেছে তখন হঠাৎ করে মেঘাচ্ছন্ন এসে বিমানকে অন্ধকার করে ফেলেছে এবং এতটাই ভালো লেগেছে, এতটাই সৌন্দর্য পরিবেশ না দেখলে বুঝতে পারতেছি না। দেখেন কি সুন্দর মেঘাচ্ছন্ন, মেঘগুলো এত সুন্দর আকাশে স্থায়ীভাবে বসবাস করতেছে, যেরকম বসবাস করার জায়গা এবং আকাশকে সুন্দরভাবে ফুটে ওঠানোর জন্য নিচে আমাদের এই পৃথিবীর যে অংশ বা নিচ থেকে যেটা দেখা যায় বাংলাদেশ বা ইন্ডিয়া যেটা দেখেন না কেন সবুজে ঘেরা এবং সবুজে ঘেরা নদী নালা বাড়ি ঘর দুয়ার একদম ক্ষুদ্র পরিমাণ জিনিসগুলো দেখা যাচ্ছে। যারা প্লেন উঠছেন অবশ্যই তারা জানেন এটা এবং আপনাদের সাথে আরও একটা আমি শেয়ার করার চেষ্টা করতেছি। দেখুন আকাশের যখন এই সৌন্দর্য মেঘামালা যখন সৌন্দর্য দেখা যায় অনেকটাই মনের মধ্যে আবেগ আপ্লুত হয়ে অনেকটাই মনে হয় যেন এমন কোন দেশে আমরা যাচ্ছি বা কোথায় যাচ্ছি বা কোন গ্রহে বসবাস করতেছি। এত সুন্দর আল্লাহর প্রকৃতি, আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন এই দুনিয়া আমাদের জন্য, আমাদের উপভোগ করার জন্য। যাক, আলহামদুলিল্লাহ আমি সহি সালামত যাওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ যেন সুন্দরভাবে আমার সফরটা কবুল করে এবং মঞ্জুর করে। আপনারা সবাই দোয়া করবেন। দেখেন মেঘের অবস্থা, মেঘের যে ধোঁয়াগুলো, যে বৃষ্টির যে ধোঁয়াগুলো যেভাবে দাঁড়িয়ে রয়েছে বা উপরে আছে সেগুলো মনে হয় যেন মানে কি যে এক সৌন্দর্য বিবরণ আমি সবার মুখ দিয়ে ভাষা প্রকাশ করার মতো না। এত সুন্দর জিনিসগুলোর লোকেশন দিচ্ছে, মনে হয় যেন একটা পাহাড়ের মতো বসে রয়েছে, বিভিন্ন আকার ধারণ করে আল্লাহ সৃষ্টি এভাবে বসে রয়েছে। আসলে আল্লাহ সব কিছু সৃষ্টির মালিক অবশ্যই। আর সব কিছু ফেলে আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দেখার সৌভাগ্য করেছে এবং আমরা দেখতেছি আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। আমরা সেই হিসেবে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি চলে আসলাম দিল্লি। এটা আমি এখন দিল্লির উপরে আছি। এখন আমার ফ্লাইটটা ল্যান্ড করবে। অবশ্যই একটু পরে দেখবেন আমি ফ্লাইট থেকে নিচে নামবো। দিল্লির শহরটা আমি দেখে অবাক হয়ে গেলাম। এত জনবহুল মানুষ, এত ঘর বাড়ি ঘর দুয়ার, মানে একটু পরিমাণ জায়গা খালি নেই এমন একটা স্টেট, একটা মানে প্রদেশ যেখানে এত বিশাল। প্লেন থেকে আমি যেটুকু দেখতেছি চোখ যেটুক যায় শুধু বাড়ি ঘর দুয়ার ছাড়া কিছু নেই। এত বড় একটা শহর, একটা প্রদেশ, আচ্ছা কল্পনাবিহীন। দেখেন আপনারা, দেখেন কি সৌন্দর্য, এত সৌন্দর্য তারা
দিল্লি সহ সাজিয়েছে সে কথা। আমি ফ্লাইট থেকে নেমে আপনাদেরকে ভিডিও দেখাতে পারি না। আমি ফ্লাইট থেকে নেমে ফ্লাইটের দিল্লি এয়ারপোর্টে, নয়াদিল্লি এয়ারপোর্টের নিচেই এই মেট্রো রেল আছে। আমি একজনের সাথে যোগাযোগ করার পরে এক ভাইয়ে বলে দিয়েছে, তুমি মেট্রোতে চলে যাও, তুমি যেখানে যাবা তুমি সেখানে মেট্রোতে চলে যাও। আমি সেখান থেকে চলে এসে আমার নিজের বাসস্থানে চলে আসলাম। চলে দেখার পরে আমি পরের দিন আবার আপনাদের সাথে ভিডিওগুলো অ্যাড করছি। পরের দিন আমি চলে গেলাম আমার মন চাচ্ছে একটু ঘোরার জন্য, তখন আমি লালকেল্লা চলে গেলাম। আপনারা অবশ্যই লালকেল্লার সম্বন্ধে জানছেন এবং জানেন। লালকেল্লার অনেক ইতিহাস, আমি আসলে অনেক ইতিহাসটা আমি পুরো পড়তে পারিনি এবং শুনতে পারিনি। তারপর আপনাদের সাথে যেটুকু পারি আমি যেটুকু জানার চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করব, বলার চেষ্টা করব। এই সে লালকেল্লা অনেকটা বড়। সম্রাট শাহজাহানের যুগের এই লালকেল্লা, এই সম্রাট শাহজাহান এই লালকেল্লা বানিয়েছেন। আপনারা যদিও জানেন অবশ্যই সম্রাট শাহজাহান এই লালকেল্লা বানিয়েছেন। এত বড় আসলে মানে আমি যতটুকু শুনলাম 2.5 কিলোমিটার উপরে এই লালকেল্লা স্থাপিত, 2.5 কিলোমিটার উপরে। তখন আমি অনেকটা আগে ঘুরলাম, চারিদিকে ঘুরলাম বাইরের দিকটা ভিডিও করার জন্য বা একটু দেখলাম। তখন হঠাৎ করে একজন বলতেছে, আপনি যদি ভিতর ঢুকতে চান তখন আপনি টিকিট কাটতে হবে। সে হিসাবে আমি তখন আগে ঘুরে চারিপাশে দেখলাম এত উঁচু, মানে এত উঁচু বাউন্ডারি। এটা কিন্তু বাউন্ডারি, যে লাল দাগটা দেখতেছেন, লাল ওয়ালটা দেখতেছেন, এটা পুরো বাউন্ডারির নিচে আছে এই ফানির মতো, যেখানে এখানে পানি থাকে, কিন্তু পানি অনেকটাই কম, এখন জঙ্গল হয়ে আছে। পানিটাতে আবার উদ্দেশ্য হয়েছে শত্রুপক্ষ কখনো যেন এই ওয়াল টোপকে ও পাশে না যেতে পারে, যেটুকু আমি শুনছি। এই ওয়ালটা যেটা দেখা যাচ্ছে এটা অনেকটাই পিচ্ছিল, অনেকটাই ওয়ালটা পিচ্ছিল, কিন্তু এত বড় বড় ইট বা পাথরগুলা কীভাবে বসিয়েছে আসলে আমার কল্পনায় আসতেছে না। সম্রাট শাহজাহানের যুগে তখন তার সেনাপতিরা বা তার কৃতদাসেরা কীভাবে এগুলা বানিয়েছে, এত কষ্ট করে, এত সৌন্দর্য করে, আসলে এখন আমাদের ভাষা প্রকাশ করা বা আমাদের মন্তব্য করার উপায় থাকে না। এত কষ্ট দেখেন, ইটগুলো কত বড় বড় দেখছেন। অনেকটা আমি চেষ্টা করছি। পুরাটা বাউন্ডারির পাশে এইভাবে নালা আছে, যে নালার মধ্যে কোনো শত্রুপক্ষ যখন এখানে উঠতে যাবে তখন পানির মধ্যে পড়তে হবে। পানি বেয়ে যখন ওয়াল টাচ করবে, ওয়ালে ওয়াল টপকে যেন যেতে না পারে, সেই জন্য ওয়ালকে এমনভাবে তারা বানিয়েছে বাউন্ডারি, একদম মানে ইটগুলো একদম পিচ্ছিলের মতো, কিন্তু বোঝা যায় না। যখন আপনারা ধরবেন, হাত দিয়ে ধরবেন, স্পর্শ করবেন, তখন বুঝতে পারবেন, না হয় বোঝা যায় না। দেখার জন্য এখানে আসছে স্কুল থেকে, তাই আমি অনেকটাই ঘোরাঘুরি করে দেখতেছি। পুরো চারুকিনে ঘুরে এসে আমি টিকিট কাটে নিয়ে আসলাম। ওই পাশ থেকে টিকিট নিয়েছে আমার থেকে প্রায় 80 রুপি নিচে ওই দেশে। আমি মনে করি খুব সস্তা, 100 টাকাও নেয়নি, বাংলাদেশের 110-20 টাকা পড়ে হিসেবে। অনেক মানুষ এখানে পর্যটক আসতেছে, স্কুলের বাচ্চারা আসতেছে, শিক্ষার্থী আসতেছে, ছোট বাচ্চা বড় বড় ছোট সব স্কুলের যারা, আমি বেশিরভাগ স্কুলের বাচ্চাদেরকে দেখেছি, তারা তাদের ইউনিফর্মগুলো পরে এখানে টিচাররা নিয়ে আসছে ঘোরার জন্য, দেখার জন্য, বোঝার জন্য, শেখার জন্য, যাই করে দেখি না কেন। এটা হচ্ছে সামনের অংশ, যেখানে মেন রোড হয়ে যখন আপনি এই কেল্লার দিকে ঢুকবেন, এটাই মেন সামনের অংশটা, বুঝছেন। এই হয়েছে সামনের অংশ। এখান দিয়ে মূলত প্রবেশ করে, এখানে দিল্লি একটা গেট আছে, দিল্লি গেট বলে। আমি এখান থেকে পার হয়ে মেন গেটে চলে গেলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই গেট দিয়ে ঢুকবে, এই গেটটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে ঢুকতে হবে, একটু ঘুরে গিয়ে এখান দিয়ে মেন গেট দিয়ে আসতে হবে। এই রোড হয়ে সামনে গিয়ে দেখবেন ওখানে পুলিশ আছে, গেট আছে, আপনাকে চেকিং করা হবে। চেকিং করে ওখান দিয়ে ঢুকানোর চেষ্টা করবো। তখন আমি পুরোটা বিল্ডিংয়ের অনেকটাই ভিডিও করলাম বা অনেকটা ছবি নিলাম। আমার কাছে এতটাই ভালো লেগেছে, আসলে এত বড় জায়গা, এত মানুষের কোলাহল, মানে জায়গার অভাব নাই।
যা দেখলাম অনেকটা জায়গা। এই যে মানুষ দেখতেছেন, মানুষ এখানে আসলে এখান থেকে প্রথম গেট, এই গেট দিয়ে মানুষ প্রবেশ করবে। তার স্ক্যান মেশিন আছে এবং আপনার যদি কোনো ব্যাগ বা লাকিজ থাকে তখন আপনাকে এই যে টোকেন, আমি যখন টোকেন দিয়েছি তখন আমাকে অ্যাপ্রুভ করে দিয়েছে যে আমি টিকিট করেছি, টিকিটের অ্যাপ্রুভেড, এটা একটা চিল মেরে দেয় তারা। তখন আমি এখান থেকে প্রবেশ করলাম। প্রবেশ করার মধ্যে আপনাকে প্রত্যেকটা নর ও নারী, প্রত্যেকটা পুরুষ মহিলাকে এখানে চেক করা হবে এবং ব্যাগ চেক করা হবে, আপনার সাথে কী আছে না আছে, কী ডকুমেন্টস নিচ্ছেন না কিনা, এগুলো সব চেক করবে। এই যে আমি এখান থেকে ঢুকবে, আমাকে পুলিশ এখন চেক করবে। পুলিশ বলতেছে ভিডিও করা যাবে না, তখন আমি ভিডিও অফ করে দিয়ে পরে এই যে আমাকে ইশারা দিচ্ছে দেখবে, তখন আমি অফ সিগন্যাল বন্ধ, আমি ভিতরে চলে যাই। कौन सा जगह কেল্লা লাল কেল্লা লাল কেল্লায় আসি আমি এখানে। সবাই সাথে থাকুন আমার সাথে, চেষ্টা করো আপনাদেরকে দেখানোর জন্য। এই যে লাল কেল্লার গেট, এই গেট দিয়ে আমি প্রবেশ করবো। হ্যাঁ, এই সেই গেট, এটার ভিতরে বাজার, হ্যাঁ অনেক কিছু পাওয়া যায় ভিতরে। তখনকার মোগল সাম্রাজ্য আমলে এই বিল্ডিং করা। অনেক জিনিসপত্র। এই বাজারকে মিনা বাজার হিসেবে পরিচিত, সবাই মিনা বাজার হিসেবে জানে এবং মোগল সম্রাটের সময় এই মিনা বাজার নামে পরিচিত। এটার ভিতরে অনেক কিছু বিক্রি করে, শাল বিক্রি করে, বিভিন্ন কসমেটিক, ব্যাগ, পার্স, অনেক কিছু। दोसा है ये भी 200 का। আমি এই গেট দিয়ে ঢুকছিলাম, এখন এই গেট দিয়ে ঢুকে ভিতরে দেখি এই পরিবেশ। লাল কেল্লার ভিতরে বিভিন্ন স্থাপনা, এখানে পার্কের মতো বিভিন্ন সৌন্দর্য, সিনারি ভরা এখানে পরিবেশ। গাইজ, এই লাল কেল্লার ভিতরে অনেক হিস্টোরি, অনেক ইতিহাস ঘাটলে আপনারা পেয়ে যাবেন। এবং আমি অনেক ইতিহাস সম্পর্কে জানি না, তারপর আমি যতটুকু মানুষের মুখে শুনেছি বা জানতে পেরেছি, ইতিহাস মোগল সাম্রাজ্য আমলে যখন শাহজাহানের নিজ হাতে বা নিজের কর্মচারী দ্বারা এই মোগল সাম্রাজ্য তৈরি করেন। আগ্রা থেকে তখন আগ্রা ছিল রাজধানীর একটা মেন প্রধান শহর। তখন আগ্রা থেকে শহর নিয়ে আসে দিল্লিতে। এই দিল্লিতে আসার পরে তখন এই মোগল সাম্রাজ্য, তখন শাহজাহান এই লাল কেল্লা বানায়। এই লাল কেল্লার পিছনে অনেক হিস্টোরি, অনেক বড় হিস্টোরি। যখন ইংরেজরা ইন্ডিয়া শাসন করে বা হিন্দি শাসন করার আমরা যখন ইংরেজরা এই দেশে আসে, তখন এই লাল কেল্লা ছিল প্রথম সাদা কালারের। তখন ইংরেজরা আসে এটারে লাল রঙে বানিয়ে ফেলে এবং এখানে নাকি অনেক ধনকূপ ছিল, অনেক সম্পদ ছিল এই লাল কেল্লার ভিতরে। সকল সম্রাট শাহজাহান অনেক দম সম্পত্তির মালিক ছিল, তার হাতে ঘেরা অনেক সম্পদ এই ইন্ডিয়াতে আছে। যেমন লাল কেল্লা আছে, জামা মসজিদ আছে, বিভিন্ন স্থাপনা আছে। আরো যেমন সম্রাট শাহজাহানের তাজমহল আছে, সে নিজে হাতে কিন্তু শেষ পর্যন্ত তার পরিস্থিতি এখানে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তিনি এখানে বন্দী ছিলেন, তার এই রাজপ্রাসাদে, তার স্থাপনায় তিনি বন্দী ছিলেন। আমি কিছু হিস্টোরি শুনেছি, কিন্তু অনেক বড় হিস্টোরি। আমার বলা সম্ভব হচ্ছে না, আপনাদেরকে খুচরো বলছি, শোনার চেষ্টা করতে। এইখানে নাকি স্বর্ণের বার ছিল এবং হীরা নামে যে কোহিনূর হীরা, এই কোহিনূর হীরা নাকি এখানে ছিল এই লাল কেল্লাতে। কোহিনূর হীরা নামে একটা হীরা ছিল, অনেক দামি। এই কোহিনূর হীরা এখান থেকে ইংরেজরা যখন শাসন করতো এই ইন্ডিয়া, তখন এখান থেকে এই কোহিনূর হীরা এই লাল কেল্লা থেকে তারা নিয়ে চুরি করে নিয়ে তার ইংরেজরা নিয়ে গিয়ে ওই দেশে, আমি যেটা জানি, রানী এলিজাবেথের যে মাথার যে টুপি বা থাকে,
মুকুট থাকে, ওটার ওই মুকুটের মধ্যে নাকি কোহিনূর হীরা লাগানো আছে, যেটুকু আমরা ইউটিউব থেকে জানা বা শোনা তথ্য। তো এই লাল কেল্লার ভিতরে আবার প্রত্যেকটা তাদের যে বিবিদের গড় বা বিভিন্ন স্থাপনা উপাসনালয় আছে, প্রত্যেকটা বিবির জন্য তাই সব সম্রাট শাহজাহান আলাদা আলাদা উপাসনা করছে, এবং এই জিনিসগুলো এত সৌন্দর্য করে বানিয়েছেন সেই যুগে সম্রাট শাহজাহান। দেখেন একটু হাতে আপনারা নিজের চোখে দেখবেন, দেখেন এই গড়গুলো। এখানে সম্রাট শাহজাহান এখানে এই সিংহাসনে তখন বসতেন। এই সিংহাসনের ভিতরে তার একটা বসার যে স্থানটা, চেয়ারটা, যেখানে বসে তিনি রাজত্ব করতেন বা বিচার বিধাধীন তার শাসন আমলে মানুষদের সাথে কথা বলতেন। এখানে আসে তার দিক নির্দেশনা বলে সব কথা মানুষের সাথে শেয়ার করতেন। হ্যাঁ, এই সিংহাসনে এখানে তার বৈঠকখানা আছে, সেইখানে বসে বৈঠকখানার মধ্যে বসে তিনি এখান থেকে সব মতভেদ পেশ করতেন। এই চেয়ারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু এই ভিতরে যাওয়া যায় না, এখানে তারা রশি দিয়ে বা বন্ধ করে দিয়েছে। এই সে সিংহাসন আপনারা দেখতেছেন, কেন একটু সামনে দেখা যাচ্ছে, আপনার দেখা যাবে এই সাদা, ওই যে সাদা অংশটা দেখা যাচ্ছে, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর, নিয়ে যাচ্ছি এখানে, সেইখানে আপনারা এই সিংহাসনটা দেখবেন। এর সামনে পিছনে আমার যেটা দেখছেন ওটাও একটা তাদের এই উপাসনায়, এখানে তাদের বিবিদের বিভিন্ন কক্ষে সম্রাট শাহজাহান রাখতেন। এই যে আমার পিছনে যেই চেয়ারটা দেখতেছেন সিংহাসন, এখানে বসে সেই নাকি রাজত্ব করতেন এবং বিভিন্ন বিচার বিধান কার্যকর্ম করতেন। দেখেন কত মানুষ এখানে আসতেছে, শুধু আমাদের দেশ থেকে না, বিভিন্ন দেশের এবং পুরো ইন্ডিয়া থেকে এই যে সিংহাসনটা গ্লাসের মধ্যে তারা বন্দি করে রেখেছে। সিংহাসনটা পুরনো ইতিহাস, সম্রাট শাহজাহান যখন এখানে বিচার কার্যক্রম করতেন, সেখানে তারা গ্লাস বন্দি করে তারা বন্দিশালা রেখেছে। এখানে আসলে অনেক উপাসনালয় আছে যেগুলো আমি অনেক বিভ্রান্ত, জানি না, কিন্তু দেখার মতো তাদের যে কাজগুলা আসলে অসাধারণ কাজগুলা। এই সম্রাট শাহজাহান যখন ইংরেজরা ইন্ডিয়া শাসন করে, তখন এই প্রত্যেকটা উপাসনা নাকি সাদা কালারের ছিল, সাদা মার্বেল পাথর দিয়ে। তখন ইংরেজরা আসি এগুলো লাল করে ফেলছে। কিছু এখনও আছে সাদা কালারের মধ্যে, ওই কিছু দেখা যাচ্ছে এখন সাদা। ইংরেজরা আবার নতুন স্থাপনা করছে, এটার ভিতরে তাদের এই উপাসনাগুলো ভেঙে, সম্রাট শাহজাহানের করা অনেক উপাসনায় এইগুলো প্রাসাদগুলো ভেঙে তারা নতুন করে নিজের মন মতো আবার প্রাসাদ বানিয়েছেন। অনেক প্রাসাদ তাদের হাতে আছে। ওই প্রাসাদগুলোর ভিতরে তাদের যেই নিজেদের সাথে যুদ্ধ হয়েছে এবং ভারত জয় করে নিয়েছে, বিভিন্ন যারা যুদ্ধ করেছে তাদের এই যেরকম জাদুঘরে আমাদের অতীতের যেই জাদুঘরে বিভিন্ন একটা দেশের যুদ্ধের অনেকগুলো সরঞ্জাম থাকে, কীভাবে যুদ্ধ করছে, কীভাবে একটা দেশ স্বাধীন করেছে, স্বাধীনের সব তথ্য তারা জাদুঘরের মধ্যে রেখে দিয়েছে। এবং প্রত্যেকটা প্রাসাদের মধ্যে তারা ইংরেজরা যেগুলা প্রাসাদ তৈরি করছে, সে প্রাসাদের মধ্যে তারা এগুলো সাজিয়ে রেখেছে। এবং ভিতরের দৃশ্যটা এতটা সুন্দর, আসলে না দেখলে বোঝা যায় না, ভিডিওতে এতটা সৌন্দর্য বোঝা যায় না, কিন্তু যখন নিজের চোখে দেখবেন তাদের যে কালচার বা এই সৌন্দর্য বাগান, প্রাসাদ এবং রাস্তাগুলা অতিরিক্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। আমার কাছে খুবই লাগছে, যদিও আমার কাছে একটু রোদ লাগছে, অনেকটা রোদ ছিল। আমি যে সময় গেছিলাম অনেক গরম, তারপরে আমি প্রায় 4 থেকে 5 ঘন্টা ওখানে ভিতরে ঘুরছিলাম। এতটা আপনারা অবশ্যই যখন যে কোনো সময় ইন্ডিয়াতে যাবেন, ভারতে যাবেন, অবশ্যই নয়াদিল্লিতে যাবেন। দিল্লিতে গিয়ে আপনি লালবাগ অবশ্যই জিয়ারত করবেন, যেটা আমরা বলি অবশ্যই সফর করবেন। আপনি যাওয়ার পরে বুঝতে পারবেন অনেক কিছু। এখানে প্রত্যেকটা প্রাসাদের ভিতরে মাটির নিচে ঘর আছে, বিভিন্ন উপাসনালয় আছে, বিভিন্ন কক্ষ আছে, এখানে মানুষকে এখন প্রবেশ করতে দেয় না। এই সে উপাসনালয় যেটার মধ্যে বিভিন্ন পাথর বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে, শ্রীলঙ্কা পর্যন্ত অনেক দেশ থেকে তারা সম্রাট শাহজাহানের পাথর জোগাড় করে এই প্রাসাদ তৈরি করতেন। এই প্রাসাদের মধ্যে বিভিন্ন প্রাসাদের এই দেওয়ালের মধ্যে তারা এই দামি পাথরগুলা, যেমন হীরা মুক্তা, স্বর্ণ,
তখনকার সৈন্য নাকি এখানে ছিল, তারা ইংরেজরা এখানে এসে এইগুলো ইংরেজ যখন দখল করে তখন এগুলো থেকে ভেঙে নিয়ে বা অনেক কিছু ভেঙে চুরি করে তারা এগুলো নিয়ে যায়। এখন এগুলোর মধ্যে প্রাসাদের মধ্যে কিছুই নেই, কিছু কিছু জায়গায় পাথর আছে। এটা একটা মসজিদ, এটাও একটা মসজিদের সম্রাট শাহজাহান এখানে তার নারীরা এই মসজিদে নামাজ পড়তে এসে মসজিদ তার যে স্ত্রীগণ আছিল স্ত্রীগণদের জন্য এই পুরুষ এবং মহিলা তারা এখানে নামাজ পড়তেন। আমি যতটুকু তাদের এই যে হিস্টোরি, আমি এটা হিস্টোরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে দেখে আমি এগুলা পড়েছি এবং শুনেছি। এখানে পুরুষের পাশাপাশি তারা এই মহিলারও নামাজ পড়তেন। অনেকটাই এই দেখলাম, অনেক কিছু আমি হেঁটে হেঁটে অনেকগুলো দেখার চেষ্টা করলাম। ভিতরের অংশগুলো এতটাই মজা, আর যে বাইরের অংশটা আমি দেখেছি সেটাই আসলে এখন অনেক ভেঙে পড়ে গেছে। এটা দেখছেন মসজিদ, এটা মতি মসজিদ নামে পরিচিত। মতি মসজিদ দেখেন এত সুন্দর পরিবেশ, কোনো ময়লা আবর্জনা কিছু নেই। কিন্তু আগের যুগের এই যে পানির স্রোত করছে, হ্যাঁ সম্রাট শাহজাহান পানির স্রোত করছে, মানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়ার জন্য পানির স্রোত, যেন বিল্ডিংগুলোর মধ্যে প্রাসাদগুলোর মধ্যে যেন ঠান্ডার ফয়ার আমরা যেটা ফোয়ারা বলি, ফোয়ারা আসে, ঠান্ডার যে আবহাওয়াটা আসে, এই জন্য সেই এত সুন্দর সিস্টেমগুলো করছে পানির ফোয়ারার জন্য, একটা প্রাসাদ থেকে আরেকটা প্রাসাদের মধ্যে পানি যাওয়ার জন্য। খুবই সৌন্দর্য সিস্টেম, আপনারা অবশ্যই একবার দেখে আসবেন। ভিতরে হ্যাঁ মসজিদে এখন তালা মারা, ওখানে দেখলাম যে পিতলে করা এবং মার্বেল পাথরে তাদের নিচের ফ্লোর করা, সব কিছু মিলে দেখলাম অনেকটা স্থাপনা। আমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পড়লাম, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন করে। এখানে আসলে এগুলো স্থাপনা, এগুলা ভিতরের অংশগুলো এতটাই সৌন্দর্য, বিভিন্ন প্রাসাদের কারো কাজগুলা বা তাদের কারো কালামগুলা, বিভিন্ন স্ত্রীগণদের জন্য তারা প্রাসাদ তৈরি করছেন সম্রাট শাহজাহানে যখন এখানে আবার যখন সেই এখানে বন্দী ছিলেন, এই যে কোনো একটা প্রাসাদে বন্দী ছিলেন, আমি সঠিক তথ্য দিতে পারতেছি না কোন প্রাসাদে তিনি বন্দী ছিলেন। তার বড় ছেলে নাকি তাকে এখানে বন্দী রেখেছিলেন। যখন সেই তাজমহল বানায়, তখন নাকি শুনছিলাম এই প্রাসাদ থেকে বলছিল বড় ছেলেকে যে তুমি আমাকে এমন একটা কক্ষে রাখবা যে প্রাসাদে রাখবা, সেখান থেকে আমি যেন সেই দূরের তাজমহলটা যেন আমি দেখতে পারি। তার বোন নামে যে তাজমহল বানাইছে, সে যে ওয়াইফকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, যখন সে মারা যায়, তার ওয়াইফ যখন মারা যায়, তার স্মৃতির বিজড়িত হিসাবে সেই এই তাজমহল বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। তখন যে কোনো একটা প্রাসাদে যখন তার ছেলে বন্দি রাখে থাকে, তখন এই বন্দি অবস্থায় তাকে বলছে আমার এমন একটা প্রাসাদে রাখবে যেখানে আমি আমার সেই দূরের যে তাজমহল আমি দেখতে পাই। তখন সেই ছেলের কথা শুনে সেইভাবে তার বাবাকে তখন পরিচিত হবেন এবং ভালো লাগার মতো একটা জায়গা প্রাসাদে রাখছিল। কোন প্রাসাদটা আমি আসলে সঠিক তথ্য আপনাদের দিতে পারছি না, আপনারা অবশ্যই ভিডিওতে বা কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। যাক, আমি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। আমি ক্লান্ত হওয়ার পরে আমি এক জায়গায় এসে রেস্ট করলাম, প্রায় 3 ঘন্টার পর আমি এটা হাঁটছি। হাঁটার পরে আমি একটা গাছের নিচে এসে বসে দেখলাম যে এখানে কাঠবিড়ালি নামে যে এগুলা অতিরিক্ত মানে সুন্দর, এরা দেখতেছি অনেকটা খাওয়া বিচারতেছে বা বিভিন্ন ফল বিচারতেছে, খুঁজতেছে খাবার। এত সুন্দর তারা অভিনয় করতেছে, খেলাধুলা করতেছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা কাঠবিড়ালি আসলে নিজের চোখে দেখছেন কি না আমি জানি না, কিন্তু আমার চোখে আমি এই ফার্স্টে দেখলাম কাঠবিড়ালি। কিন্তু বিভিন্ন জায়গা যাওয়ার পর আমরা গাছের মধ্যে দেখতাম এগুলা চলাফেরা করতে, এখন দেখি মাটির মধ্যে তারা নাকি কাঠবিড়ালি আসতেছে এবং কাঠবিড়ালিগুলো রিজিকের তারা খানা খুঁজতেছে। তো এগুলো আমি অনেকটা ভিডিও করলাম, আমার কাছে খুব ভালো লাগছে। আমি একটা শর্ট ভিডিও এগুলো দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন। আর যদি আপনারা যে কোনো সময় ইন্ডিয়াতে আসেন, অবশ্যই আপনারা এই লাল কেল্লা অবশ্যই আসবেন। এই লাল কেল্লার পাশে একটা জামা মসজিদ নামে পরিচিত জামা মসজিদ, এখানে সেইটাও নাকি এই আপনার সম্রাট শাহজাহানে করেছিলেন। সম্রাট শাহজাহান এই সেই মেন দরজার গেট দিয়ে যেটা আমরা ঢুকছিলাম, এই গেটের পিছনের অংশ, এই অংশটার বাইরে অনেক বড় বিরাট একটা মাঠের মতো সবুজে ঘেরা,
আমি সে লাস্ট মুহূর্তে চলে আসলাম, এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছি। সে গেট যেখানে প্রতি বছরে এই দেশের সরকারে এখানে ওঠে একবার জাতীয় পতাকা উত্তোলন করে, আমি যেটুকু জেনেছি। যাওয়ার পরে দেখলাম পুরাটা প্রাসাদের যে অপর ফিটে সামনের যে দেওয়াল, এই দেওয়ালের পিছনে আসলে কিছুই নেই, কিছু ছোট ছোট কক্ষ আছে। এই কক্ষগুলো অনেক ভেঙে গেছে, পুরোনো হয়ে গেছে, ইট এখন মেরামত করতেছে। আমি এগুলো হেঁটে হেঁটে একটু দেখার চেষ্টা করলাম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। অনেকটাই পথ এখানে দেখলাম, অনেক বড় বিশাল, এখানে কোনো কিছুই নেই। আপনার বাউন্ডারির পাশে দেখেন, এই যে আপনাদের কাছে এই ছোটো ছোটো কক্ষ, অনেক ছোটো ছোটো কক্ষ আছে এই বাউন্ডারির সাইডের পিছনের অংশে, এবং অনেকটা ভেঙে গেছে, মানুষ থাকার মতো উপযোগী নেই। এখন সরকার মনে হয় এগুলা টুকিটাকি কাজ করতেছে। আমি দেখলাম যে রাস্তা বানাচ্ছে নতুন করে, যেগুলো ভেঙে গেছে মানুষের যাতায়াত করার জন্য, চলাফেরার জন্য সৌন্দর্য বাড়াচ্ছে। এবং এখানে অনেক পুলিশ, বিডিআর, আর্মি পর্যন্ত আমি দেখছি এখানে আছে। তারা এগুলা দেখাশোনা করার জন্য এবং রক্ষণাবেক্ষণ করার জন্য অনেক পুলিশ, আর্মি এখানে মোতায়েন করা হয়েছে। তাদের একটা স্থাপনা পুরনো মুঘল সাম্রাজ্যের আমলে একটা স্থাপনা, ঐতিহ্য। যেমন আমাদের লালবাগ কেল্লা আছে, এটা আমাদের পুরনো স্থাপনা। এখানে হাজারো মানুষ, আমাদের ঢাকাতে পুরান ঢাকা অবস্থিত, যেটা আমরা সবসময় অনেক মানুষে দেখতে যাই। সেম তদ্রূপ এখানে এটা লাল কেল্লা নামে পরিচিত। আমাদের লালবাগ কেল্লা, এটা হচ্ছে লাল কেল্লা নামে পরিচিত। তো এখানে অবশ্যই আপনারা আসবেন এবং সফর করবেন ফ্যামিলি ট্যুরে নিয়ে। আর ফ্যামিলি নিয়ে আসলে আরেকটা মজা, একাকিত্ব মজা পাওয়া যায় না। যখন ফ্যামিলি ট্যুরে নিয়ে আসবেন, অনেক মানুষগুলা 2-4-5 জন একসাথে আসবেন, আরও আলাদা একটা মজা হয়। এই পিছনের অংশ দেখেন, সব কিছু ভেঙে চুরমার হয়েছে। আমি দেখতেছি কিছু কিছু কক্ষে অনেক লোকে কাজ করতেছে, কাজ করে তারা এগুলো নতুন করে তৈরি করতেছে। কিন্তু ভিতরের অংশগুলোর ভিতরে যেই গাছগুলো আছে, বিভিন্ন ফল জাতীয় গাছ এবং বিভিন্ন জাতের গাছ আছে, কাঠ গাছ আছে, অনেক বড় বড়, অনেক মোটা মোটা গাছ, অনেক বিশাল বিশাল গাছও আছে এখানে। কিন্তু দেখলাম অনেক পুরনো গাছ, এগুলো তা সরকার কাটে না বা অনেকগুলো বড় হচ্ছে। তা আপনাদের সামনে এই ভিডিওগুলো আমি উপস্থাপন করলাম, এবং এই সম্বন্ধে আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারতেছি আমি আসলে জানি না। আমি খুবই নগণ্য একজন মানুষ পৃথিবীতে। আমি এগুলোর হিস্টোরি এতটাই জানি না, কিন্তু যেটুকু আমি এখানে আসার পরে জেনেছি, জাস্ট আপনাদের সাথে সেইগুলোই আমি শেয়ার করেছি। আপনারা যদি বেশি জানতে চান, অবশ্যই যে কোনো ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা জানতে পারবেন। আমিও চেষ্টা করছি তাদের সাথে কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যে কথা, সেই আপনারা অবশ্যই ভালো থাকবেন, দোয়া করবেন। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে এবং ভালো লাগছে ভিডিওটা, অবশ্যই আমার ভিডিও শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে আমার ভুল ভ্রান্তিগুলো আপনারা আমাকে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব সুন্দর সুন্দর করে আপনাদের সাথে আবার উপস্থাপন করার জন্য। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।